আচ্ছা, রাঘব আর প্রার্থনার মধ্যে সবকিছুই তো ঠিকঠাক ছিল। তো হঠাৎ করে প্রার্থনা এরকম একটা সিদ্ধান্ত নিল কেন? তাহলে কি প্রার্থনা এতদিন রাঘবকে তার স্বার্থের জন্য ওকে কাছে আসতে দিয়েছিল? নাকি এখানে অন্য কোনো মাসলা আছে? চলুন তাহলে আজকের এই পর্ব থেকে এই সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। গতবার যেখানে শেষ করেছিলাম এরপর থেকে আমরা শুরু করছি। রাঘবের মনটা আজ ভীষণ খারাপ। ছাদে বসে একা একাই ড্রিঙ্ক করছিল। কিছুক্ষণ পর এখানে দীক্ষাও আসে। রাঘবের মন খারাপ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে রাঘব? রাঘব যখন জানায় ওদের ব্রেকআপ হয়ে গেছে, দীক্ষা কিছুটা অবাক হয়। এটা কি করে সম্ভব? ওদের মতো দুটো কিউট কাপলের হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেল কি করে? তোমাদের দুজনের মধ্যে সবকিছুই তো ঠিকঠাক ছিল, এখনো সবকিছুই ঠিকঠাক আছে, আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই, তাহলে ব্রেকআপ করলে কেন? আমাদের যখন একে অপরের প্রতি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়, শুরুতেই প্রার্থনা আমাকে কিছু শর্ত দিয়েছিল, যেগুলো মানলে ও আমার সাথে প্রেম করবে। আমিও তখন হ্যাঁ বলে দেই, তবে ভাবিনি প্রার্থনা ওর ডিসিশন থেকে এক চুল পরিমাণ নড়বে না। প্রার্থনা আমাকে শুরুতেই বলে দিয়েছিল ও আমাকে বিয়ে করতে পারবে না, ও শুধু আমাকে ভালোই বাসতে পারবে। প্রার্থনার বাবা মায়ের কোনো সন্তান ছিল না। যখন ও ছোট ছিল, ওনারা বেঙ্গালুরুর একটা অনাথ আশ্রম থেকে প্রার্থনাকে অ্যাডপ্ট করেন। ওনারা প্রার্থনার জন্য অনেক কিছুই করেছেন। ও যখন যা চেয়েছে হাসি মুখে দিয়েছেন, কখনোই কিছুতে বাধা দেননি। তো ওনারা এখন যে ছেলের সাথে ওর বিয়ে ঠিক করবেন, ওকেই প্রার্থনা বিয়ে করবে। আমি কখনো ওনাদের কষ্ট দিতে পারবো না, কিন্তু এর জন্য তো আমি আমার শখ ইচ্ছা পছন্দ ত্যাগ করতে পারি না। তোমাকে আমি পছন্দ করি, ভালোবাসি। আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না, কিন্তু ভালো তো বাসতে পারি। আচ্ছা, মাইন্ড করো না, আমি অমরকে কয়েকদিন ধরে কোথাও দেখতে পাচ্ছি না। তোমাদের মধ্যে আবার কোনো প্রবলেম হয়নি তো? দীক্ষা কোনো কথাই বলছিল না। রাঘব বুঝতে পারে ওদের মধ্যেও কোনো একটা প্রবলেম হয়েছে, এর জন্যই তো দীক্ষা কথা বলছে না। আমাদের বাইরে থেকে দেখে তো মনে হয় সবকিছু ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে কত কিছু যে সহ্য করতে হয়, এটা একমাত্র আমরাই হয়তো ভালো জানি। তুমি যদি বলতে চাও তো বলতে পারো, না বলতে চাইলে কোনো সমস্যা নেই। বলতে আমার কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি অমর খুবই সেলফিশ একজন মানুষ। আমাদের যখন প্রথম দেখা হয়েছিল, একজনের সাথে আরেকজনের ভালো লাগা ভালোবাসা তৈরি হয়, আমি বুঝতে পারিনি। কিন্তু লিভিনে থাকার পর আমি ওকে চিনতে শুরু করি। শুরুর দিকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, কিন্তু এভাবে কতদিন? ঘরের সব কাজ আমাকে একাই করতে হতো। পার্টনার হিসেবে ওরও তো উচিত আমাকে সাহায্য করা, কিন্তু ও কখনোই আমাকে কোনো কাজে সাহায্য করেনি। টাকা পয়সার দিক দিয়েও আমি প্রত্যেক মাসে রেন্ট দিতাম। ডিনারের জন্য বাইরে গেলে বা কোনো কারণে বাইরে গেলে ও আমাকে দিয়েই বিল পে করাতো, আর নিজের টাকা নিজের কাছেই রাখতো। রাতের বেলা আবার নিজের স্বার্থ আদায়ের জন্য ঠিকই কাছে চলে আসতো। তুমিই বলো, এভাবে কি একটা রিলেশনের হ্যাপি এন্ডিং হতে পারে? রাঘব বলে, আচ্ছা এই ব্যাপার, তোমার গ্লাসটা দাও। আবার গ্লাসে ড্রিঙ্ক দিয়ে বলে, নাও, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দুজনের অবস্থা একই রকম। দুজনেই আবার একই সিচুয়েশনে সাফার করছিল। দিন যেতে শুরু করে। রাঘব এবার দীক্ষার উপর অ্যাট্রাক্ট হতে শুরু করে। বিকেলবেলা বৃষ্টি আসতে দেখে ছাদ থেকে দীক্ষার কাপড় এনে দেয়। দীক্ষা কোনো কাজ না পারলে সেই কাজে রাঘব দীক্ষাকে সাহায্য করে। এভাবেই দিন যাচ্ছিল। এর মধ্যেই ওদের বাসায় যে দিদি কাজ করেন, উনার বোনের বিয়ে। উনি সবাইকে ইনভাইট করেন। রাঘব যখন জানতে পারে দীক্ষাও যাচ্ছে, ও ওর বন্ধু দুটোকে নিয়ে ওখানে যাবে ঠিক করে। পরের দিন সবাই ওখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 2-3 ঘন্টা জার্নির পর সবাই ওখানে পৌঁছে যায়। আসুন আপনারা, এই দুটো রুম আমি আপনাদের জন্য খালি রেখেছি, আপনারা এখানে থাকতে পারবেন। ও আন্টি গো, ওনারা এসে গেছেন, ওনাদের জন্য কফি নিয়ে আসো। সিন আসে পরের দিন। আপনারা রেডি তো দিদি? দীক্ষা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। এরকম তাকিয়ে আছো কেন? না এটাই দেখছি, তুই এত তাড়াতাড়ি রেডি হলি কি করে? আমি তো মনে করেছিলাম কাল সকাল পর্যন্ত তোর রেডি হতে হতেই চলে যাবে। বেশি কথা বলিস না, এক কাজ কর, ঘাগরাটা নিচে পড়ে যাচ্ছে, ফিতাটা একটু টাইট করে দে তো। এই দীক্ষা, তুই রেডি তো? তুই এরকম ঘাগরা পরেছিস কেন রে? আন্ডারওয়্যার দেখা যাচ্ছে। জিন্সও তো পরতে পারতি। তোর এখানে সমস্যা কোথায়? যেটা বলেছি ওটা কর, আমার কি তাতে? তোর জিনিস তুই দেখাতে চাস তো দেখা। এদিকে দীক্ষাও মনে মনে এতদিনে রাঘবকে পছন্দ করে ফেলেছে। রাঘব যে ওর বান্ধবীর ফিতা টাইট করে দিচ্ছে, ওর ভীষণ লাগছে। রাঘব এদিকে আসো, এই পিনটা লাগিয়ে দাও। রাঘবও বুঝতে পারে দীক্ষাও যে ওকে পছন্দ করতে শুরু করেছে। দুজন দুজনের দিকে তাকায়। ওরে বাপরে, কি মিষ্টি হাসি!
এদিকে রাতের বেলা সবাই মিলে গ্রামের বাংলা ড্রিঙ্ক ট্রাই করছিল। রাঘব এন্ডিকে জিজ্ঞেস করলে এন্ডি বলে তারি। রাঘব তারি কি জিনিস এটা জানতো না। তখনই এখানে দীক্ষা ওর বান্ধবীকে নিয়ে আসে। এন্ডি যখন জানায় ওরা তারি খাচ্ছে, দীক্ষা ওর বান্ধবীকে বলে জানিস তারি হেলথের জন্য খুব ভালো, সোজা গাছ থেকে আসে, ট্রাই করবি দেব? না না, আমি তো শুধু বিয়ারই খাই, আর এসব তো লোকাল। হ্যালো লোকাল, একবার খেয়ে তো দেখ, আর কখনো বিয়ার হাতেই নিবি না, বাদ দে, তুই এসব বুঝবি না। দাদা আমাকে একটা দিন তো। দীক্ষা একটু একটু করে এতটাই ড্রিঙ্ক করে ফেলে ঠিকমতো এখন দাঁড়াতে পারছিল না। রাঘবকে দৌড়াদৌড়ি করে রুমে নিয়ে আসে। বসো এখানে, এখন তাড়াতাড়ি শুয়ে পড়ো। কিন্তু দীক্ষা এত সহজে রাঘবকে ছাড়ে না। তুমি এখানে শুয়ে পড়ো, তুমি এখানে ঘুমালেই আমি ঘুমাবো। দীক্ষা নেশার ঘুরে এমন এমন ভাব করছিল, তুমি কি আমাকে ভালোবাসো রাঘব? আসলেই তুমি যদি আমাকে ভালোবাসো তো বলো না কেন? আসলে এরকম কিছু না, তোমার এইমাত্র ব্রেকআপ হলো, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না। ও আচ্ছা, এই বিষয়। জেন্টলম্যান, তুমি তো অনেক ভালো মানুষ দেখি। এই জেন্টলম্যান, আমাকে কিস করো প্লিজ। কিন্তু রাঘব মোটেও রাজি হচ্ছিল না, কারণ এখন দীক্ষা নেশার ঘুরে আছে। ও নিজেই হয়তো জানে না কি বলছে কি করছে। তবে দীক্ষা জোরাজুরি করে রাঘবকে কিস করে ফেলে। 1 মিনিট, আমার সাথে আসো। রাঘব বারবার ওকে বাধা দিচ্ছিল, কিন্তু দীক্ষার কোনো কথাই শুনছিল না। রাঘবকে টেনে নিয়ে আসে নতুন বরকন্যার ঘরে, আর ওদের বলে ক্যাপসুল দেওয়ার জন্য। দুজন মুচকে মুচকে হাসে। দিদি 4-5টা ক্যাপসুল এনে দীক্ষাকে দেয়। আরে এতগুলো? ধন্যবাদ ধন্যবাদ। আরে তুমি চলো তো দীক্ষা। সরি আপনাদের এত রাতে এসে ডিস্টার্ব করলাম, আপনারা কন্টিনিউ করেন। বাপরে দুজন কি! ঘরের বারান্দায় এসে দীক্ষা রাঘবকে রুমে যেতে বলে। এভাবে দীক্ষাকে রেখে রাঘব যেতে রাজি হচ্ছিল না, কিন্তু দীক্ষা জোর করে ওকে রুমে ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পর একটা স্কার্ট আর এরকম একটা ড্রেস পরে দীক্ষা রাঘবের সামনে আসে। দীক্ষা মুসকি মুসকি হাসছিল, লাফ মেরে রাঘবের কুলে এসে উঠে। রাঘব এবার নিজেকে কন্ট্রোল করতে পারে না। সকালে যখন ঘুম ভাঙে, দীক্ষা আর রাঘব একসাথেই শুয়েছিল। কিরে রাতে কোথায় ছিলি? আজ এত লেট হলো উঠতে। আমি উপরেই ঘুমিয়েছিলাম। দীক্ষা কোথায়? দীক্ষাও আমার সাথে উপরেই শুয়েছিল। এর মানে তোমরা দুজন একসাথে ঘুমিয়েছিলে? এই সব কিছু কি হয়ে গেছে বল না। ও সোনারে, এত কিছু হয়ে গেছে। এই ও এসে গেছে। এই দীক্ষা, তুই রাতে কোথায় ছিলি রে? আমি উপরেই ছিলাম, মশা অনেক কামড়েছে রে। আমাকে উপরে কে শুয়েছিল রে? এই তো, এই নোটা। রাঘব, তুমি আমাকে একা উপরে কেন শুয়ে দিলে? আমি নিজেই তোমার সাথে শুয়ে পড়তাম। কি রে ইয়ার, তুই তো বললি তোদের মধ্যে সবকিছু হয়ে গেছে, আরও এসে বলছে রাতে অনেক মশা কামড়িয়েছে। ভালোই বানিয়ে বানিয়ে কথা বলতে পারিস। রাঘবও কিছু বুঝতে পারছিল না, দীক্ষার কি আসলেই গত রাতের কথা মনে নেই, নাকি দীক্ষাও কোনো নাটক করছে। বিষয়টা একদিকে রাঘবের কাছে খারাপ লাগে, আবার অন্যদিকে নিজেকে দোষীও মনে করে। ওদের মধ্যে এত কিছু হয়ে গেছে, কিন্তু দীক্ষা কিছুই বলতে পারছে না। ও আবার বড় কোনো ভুল করে ফেলেনি তো? সাহস করে কিছুক্ষণ পর দীক্ষাকে বলে, কাল রাতে আমাদের মধ্যে কি হয়েছিল সত্যি কি তোমার মনে নেই? তুমি হঠাৎ এরকম প্রশ্ন করছো কেন? আমি কি খারাপ কিছু করেছি? আমরা যে ডান্স করেছিলাম এটা আমার মনে আছে, কিন্তু এরপর কি হয়েছিল ঠিক মনে নেই। আচ্ছা বাদ দাও, কিছুই হয়নি। একটু পর অনেক ভেবেচিন্তে রাঘব বলে, দীক্ষা তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি এটা কি বলছো রাঘব? আমি অনেক দিন ধরে সিঙ্গেল, একা একা খুব বোরিং লাগে, কিন্তু তুমি যখন আমার পাশে থাকো আমার যে কতটা ভালো লাগে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। দীক্ষা বলে, রাঘব আমিও তোমাকে খুব পছন্দ করি এবং তোমাকে আমিও ভালোবাসি, বাট বিয়ে এই বিষয়ে কিছু বলতে পারবো না। আমি কয়েকদিন টাইম নিতে পারি? রাঘব বলে, যতদিন ইচ্ছা নাও, কিন্তু আমি শুধু হ্যাঁ শুনতে চাই। এভাবে কিছুদিন চলে যায়, কিন্তু দীক্ষা এখনো রাঘবকে কিছু জানায়নি। জানিয়ে রাখি, দীক্ষা পেশায় একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। মানে দীক্ষা কুত্তা, মেকুর, বিলাই, বইস এগুলোর ফটো তুলে। সরি, একটু মজা করলাম আর কি। দীক্ষা দেশ বিদেশ ঘুরে জীবজন্তুর ফটো টটো তুলে। অনেকদিন ধরে দীক্ষার সাথে রাঘবের দেখা হয়নি। রাঘব অনেক খোঁজাখুঁজি করে দীক্ষাকে বের করে। জঙ্গলের মধ্যে একাই একটা ঘরের মধ্যে থাকে, এরকম ওকে প্রায় সময়ই থাকতে হয়। রাঘবকে দেখে দীক্ষা অনেক খুশি হয়। আমি বিশ্বাসই করতে পারছি না তুমি যে আসবে। তুমি বললে ফিরে এসে আমাকে জানাবে, কিন্তু আজ 8 দিন হয়ে গেল তুমি আমাকে কিছুই বলনি। তুমি কখন আসবে তাও জানতাম না। আমি তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না, তাই তো চলে আসলাম। হে বা না, আমি তোমার মুখ থেকে কিছু তো একটা শুনতে চাই। আচ্ছা তুমি সত্যিই কি আমাকে ভালোবাসো? ওই দিন রাতে আমাদের মধ্যে যা হয়েছিল মীরা আমাকে বলেছে। সরি। সরি কেন বলছো? কিভাবে যে বলি, কি করে? রাঘব অনেক সাহস করে একটা আন্টি বের করে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে দীক্ষা? আমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছো, এখন কি করে না করি? হ্যাঁ। এভাবে আরো কয়েকটা দিন চলে যায়। আজ তাদের বিয়ে। এদিকে আমরা দেখি প্রার্থনাও এসেছে। প্রার্থনাকে দেখে
রাঘব তার সেই পুরনো স্মৃতিতে যেন হারিয়ে যায়, আবার অবাকও হচ্ছে। আমাকে ভুলে গেলে রাঘব? রাঘবের মুখে অন্যরকম একটা হাসি। আইরে আমার চান্দু, শোনা গো। প্রার্থনাকে জড়িয়ে ধরতে পেরে রাঘব যেন আলাদা একটা শান্তি পায়। আচ্ছা, তুমি রেডি হয়ে যাও, আমি দীক্ষার সাথে দেখা করে আসি। হ্যালো মাই ডিয়ার ফ্ল্যাটমেট। আরে প্রার্থনা, হোয়াট এ সারপ্রাইজ! তুমি কখন এলে? এই তো মাত্র এসেছি। ওর সাথে দেখা হয়েছে? ওর সাথে দেখা করেই এসেছি। প্রথমেই ওর সাথে দেখা করেছো? আমি এটা জানতাম। আরে তুমিও ছাড়ো তো এসো। ধুমধাম করে রাঘব আর দীক্ষার বিয়েটা সম্পূর্ণ হয়। হাসি খুশি আর আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে এভাবেই কেটে যায় কিছুটা দিন। আজ আবার দীক্ষাকে ফটোগ্রাফি করার জন্য কোনো একটা জায়গায় 10-12 দিনের জন্য যেতে হচ্ছে। রাঘব ওকে রেডি হতে সাহায্য করছে। রাঘব তো চাচ্ছিল না দীক্ষাকে ছাড়তে, কিন্তু চাকরির তাগিদে যেতে তো হবেই। দীক্ষাকে ছাড়া রাঘবের কিছু যেন ভালোই লাগে না। এই তো মাত্র 3-4 ঘন্টা হলো দীক্ষা গেছে। এর মধ্যে 5-7 বার কল করে ফেলেছে, কিন্তু ব্যস্ততার জন্য দীক্ষা ফোনটা রিসিভ করতে পারে না। এভাবেই দিন যেতে থাকে। দীক্ষা ওকে 5-7 দিনের কথা বলে গিয়েছিল, কিন্তু 3-4 মাস চলে যায়, দীক্ষার কোনো খবরই নেই। দীক্ষাকে রাঘব খুব মিস করতে শুরু করে। না ওর এখন ঠিকমতো ঘুম হয়, না ঠিকমতো অফিসের কাজ করতে পারছে। দীক্ষা ফোন রিসিভ করছে না দেখে একের পর এক ভয়েস মেসেজ দিয়েই যাচ্ছে, কিন্তু দীক্ষার কোনো রিপ্লাই আসছে না। এর মধ্যে আবার হঠাৎ করে রাঘবের মা মারা যান। রাঘব পুরো ভেঙে পড়ে। হঠাৎ করে এরকম একটা যে শখ খাবে, এটা ও কল্পনাই করতে পারেনি। এদিকে এনডি, মীরা, তাছাড়া দীক্ষার বাবা মা দীক্ষাকে বারবার ফোন করে যাচ্ছেন, কিন্তু দীক্ষার ফোন বন্ধ দেখাচ্ছিল। অপেক্ষা করতে করতে একটা সময় দীক্ষাকে ছাড়াই সবাই আন্টির শেষ কার্য সম্পাদন করে। রাঘব এখন পুরোই একা হয়ে গেছে। এর মধ্যে দীক্ষাও যে একটা ফাইজলামি শুরু করেছে। মুকুন্দ আর দীক্ষার বান্ধবী মীরা এখন রাঘবের বাড়িতেই থাকছে। যথাসম্ভব রাঘবকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। রাতে হঠাৎ করে দীক্ষা বাড়িতে আসে। ওর চুপ মুখে একটা কষ্টের ছাপ ভেসে আছে। রাঘব কোথায় রে? রাঘব। দুজনেই একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। আমাকে মাফ করে দাও রাঘব, আমি তোমাকে একা এভাবে ফেলে চলে গিয়েছিলাম। কিছুক্ষণ সময় এভাবেই চলে যায়। দুজন দুজনের মান অভিমান কাটিয়ে নেয়। দুজনের মধ্যে সবকিছুই আবার নর্মাল হয়ে যায়। তবে কিভাবে যে 1 বছর চলে যায় দুজন বুঝতেই পারেনি। আজ তাদের বিয়ের অ্যানিভার্সারি। ছোট পরিসরে আয়োজন, একটা কেক কেটে আজকের দিনটা সেলিব্রেট করে। এভাবে চলে যায় আরো কিছুটা দিন। এদিকে রাঘব জার্মানিতে একটা প্রজেক্টের অফার পায়, কিন্তু এখনো এটাই চিন্তা করছে দীক্ষাকে একা রেখে ও কি করে ওখানে যায়। রাতের বেলা দুজন একটা বাড়ি যায়। দীক্ষা রাঘবের কাছে একটা কিস করার বায়না ধরে। রাঘব বুঝতে পারছিল না বিষয়টা কি। রাঘব কিস করলে দীক্ষা দেখায় ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল থেকে ওকে ডাকছে, মানে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে ওর চাকরি হয়েছে। রাঘব তো অনেক খুশি। আফ্রিকা গিয়ে কাজ করতে হবে। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। ড্রিম জব, ড্রিম ফরেস্ট, ওয়াও, এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। আমি এর জন্য অনেক স্ট্রাগল করেছি। না জানি কতদিন জঙ্গলে একা একা থেকেছি। দুইবার তো মরতে মরতে বেঁচে গেছি। সবকিছুই ঠিক ছিল, কিন্তু দীক্ষার কাছে এটা খুব খারাপ লাগছিল। একজন ওয়াইফ হয়েও ও রাঘবের সাথে টাইম স্পেন্ড করতে পারছিল না। যাওয়ারও টাইম চলে আসছে। 4-5 বছরেও আসতে পারবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। তোমার সাথে দেখা করা তো দূরের কথা, আমি তোমার সাথে কথাই বলতে পারবো না। আমি যদি ওখানে গিয়ে শুধু তোমার কথাই ভাবি, তাহলে আমি কাজে ফোকাস করতে পারবো না। আমি বুঝতে পারছি না তোমাকে আমি এটা কি করে বুঝাবো। আমরা কি আবার আগের মতো বন্ধু হয়ে থাকতে পারি না রাঘব? রাঘবের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। আমি এটা তোমার ভালোবাসার জন্য বলছি। আমি তোমাকে এভাবে আর কষ্ট দিতে পারবো না। দীক্ষা যখন রাঘবকে এসব বলে, রাঘব না পারছিল দীক্ষাকে কিছু বলতে, না পারছিল সইতে। রাঘব বুঝতে পারে দীক্ষার কাছে ওর কেরিয়ারই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া প্র্যাকটিক্যালি চিন্তা করলে দীক্ষার কথাগুলো আসলেই তো ঠিক। শেষ পর্যন্ত তারা ডিভোর্স করে ফেলে।
দুজনের ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু এছাড়া যে তাদের কিছু করারও নেই। রাঘব পুরো ভেঙে পড়ে, কিন্তু বাস্তবতা যে মানিয়ে নিতে হবেই। দীক্ষা চলে যায় আফ্রিকা। এদিকে রাঘবও আজ এসে জার্মান ওই প্রজেক্টে জয়েন করে। 6 মাস এভাবে চলে যায়। এই 6 মাসের মধ্যে তাদের দুজনের মধ্যে কথা তো দূরের কথা, কেউ কাউকে একটা টেক্সট পর্যন্ত করে না। যত সময় যাচ্ছিল দুজনেই একে অপরকে মিস করতে শুরু করে। দুজনেই মনে করেছিল সময়ের সাথে সাথে সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয় না। উল্টো একে অন্যের প্রতি টান বাড়তে থাকে। সিন আসে আফ্রিকা। দীক্ষা রাঘবকে বলে তো দিয়েছিল সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু রিয়েলিটি ইজ ভেরি ডিফারেন্ট। যে জবটা পেয়ে আমি এতটা এক্সাইটেড ছিলাম, জবটা জয়েন করার পর ওই এক্সাইটমেন্টটা কেন জানি পাচ্ছি না। আমি রাঘবের সাথে কাটানো দিনগুলো যখন মনে করি, একটু বেশি এক্সাইটেড ফিল হয়। কত সুন্দর ছিল আমাদের ওই দিনগুলো। এখনো দীক্ষা ভাবে, যদি একবার রাঘব ফোন করে বলে ফিরে আসো দীক্ষা, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। এভাবে আরো 6 মাস চলে যায়। হঠাৎ একদিন রাঘব দীক্ষাকে ভয়েস মেসেজ পাঠায়। ওদের বিয়ের আজ 2 বছর পূর্ণ হলো। দীক্ষাকে উইশ করে, আমি তোমাকে খুব বেশি মিস করছি। তোমাকে ছাড়া নিজেকে বড় একা মনে হয়। তুমি কি আমার জীবনে আর কখনোই ফিরে আসবে না দীক্ষা? দীক্ষাও তো রাঘবের এই কথাটা শোনার অপেক্ষায় ছিল। শেষ পর্যন্ত তাদের ভালোবাসার জুড়ে আবার দুজনে একত্রিত হয়। কয়েক ঘন্টা জার্নির পর দীক্ষা আবার ফিরে আসে। ওর স্বভাব তো জানেনি, বেগের মতো লাফ দিয়ে কুলে ওঠা। লাফ মেরে রাঘবের কুলে উঠে। আর এইরকম একটা সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন এখানেই সমাপ্ত হয়ে যায়। তো আজকের এই মুভির এক্সপ্লেনেশন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।